আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক, ছাত্র অবস্থা থেকে পরম্পরা অনুযায়ী পিতার হাত ধরে যিনি রাজপথে নাম লিখিয়েছেন সেই বিদগ্ধ জন, ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর সংসদে আসন মনোনীত মুখ হিসেবে যিনি ইতিমধ্যে সুপরিচিত এবং সজ্জন ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাকালীন সময়ে জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে যিনি ব্রাহ্মণবাড়িয়াতে দায়িত্ব পালন শুরু করেন, ইতিপূর্বে কৃষক দলের যিনি সভাপতি হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর মেয়র হিসেবে যিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন রাজনৈতিক বিশ্লেষক জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করে আমরা আজকে যিনি একজন নিয়মিত তুলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ 50 বছর যিনি রাজপথে আছেন তার কাছ থেকে আমরা ঐতিহাসিক কিছু আলোচনায় আজকের আলোচকে যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, পিতা থেকে পুত্র পরম্পরার রাজনীতি, একেবারে রাজনীতি শেখার পর থেকেই একমতে এক নিবিষ্ট চিত্তে আপনি ব্রাহ্মণবাড়িয়ার জেলার মতো একটি বড় বৃহৎ জেলার দলের নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃত্ব দিয়েছেন, জনপ্রতিনিধি ছিলেন। দীর্ঘ 16 বছর অনেক নিপীড়নের মধ্যে আপনি রাজপথে হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন এবং সবসময় সরব ছিলেন রাজপথে। সে থেকে আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা বা প্রেরণা বা উৎসাহ বা উদ্দীপনার ভিত্তিতে আপনি রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আমি হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আমরা শ্রম সাধনা দিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে এবং শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এদেশে যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতীয়তাবাদী দলের আদর্শকে আমি বুকে ধারণ করে বিগত রাজনীতিতে শুরু করেছি। প্রথম জীবনে আমার রাজনীতি ছিল শ্রমিকদের সাথে, পরবর্তী সময়ে আমি কৃষক দলের সাধারণ সম্পাদক, জেলার কৃষক সম্পাদক ছিলাম, পরবর্তী সময়ে জেলা বিএনপির, এর আগে আমি জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক। আমার টোটাল পারফরমেন্সের পরে জনগণের কাছে যাওয়ার পরে আমি যখন সবটু বুঝতে পেরেছি যে ইজি অ্যাডজাস্টমেন্ট টু দ্য জেনারেল পিপল, যাদের ক্ষমতা আছে, যারা সাধারণ মানুষের মধ্যে মিশতে পারে ইজি ওয়েতে, তারাই রাজনীতি করা উচিত। কারণ মনের কথা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের ধৈর্য সহকারে তাদের কথাবার্তা শুনে যদি আপনি তাদের উপকার করতে পারেন তখনই জনগণ আপনাকে গ্রহণ করবে। সিচুয়েশনকে বোঝা বা জনগণের পালস বোঝা, রাইট টাইম রাইট ডিসিশন, রাইট টাইম এন্ড রাইট ডিসিশন, সেটা যদি আপনি বুঝতে পারেন তখনই আপনার রাজনীতির সার্থকতা, নিজেও আনন্দ পাবেন, জনগণকে উপকার করার এই সার্থকতার চিত্র আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে পেলাম কিনা। সেনাবাহিনীর একজন মেজর, টান একটি উত্তেজনাময় পরিস্থিতি, অপারেশন সার্চলাইট চলছে, নির্বিচারে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে, যার কাছে দেশের মানুষ দায়িত্ব দিয়েছিল, যিনি এদেশের মানুষ ভালো করবেন বলে বারবার বক্তৃতা করেছিলেন, সবাইকে উজ্জীবিত করেছিলেন, তিনি তো আরামে চলে গেলেন পাকিস্তানিদেরকে ডেকে, তাদের গাড়িতে চড়ে, নিজের পরিবারকে নিরাপদে রেখে, নেতাদেরকে নাকে তেল দিয়ে ঘুমাতে বলে তিনি সুন্দর করে আশ্রয় চলে গেলেন। কিন্তু এই অনিরাপদ বাংলাদেশি বা বাঙালি, সেই সময় বাঙালি জাতি যেভাবে শঙ্কার মধ্যে তারা চলছিল, তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছিল, এমন অবস্থায় উই রিভোল্ট বলে সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে যে অফিসারটি রাইট টাইম রাইট ডিসিশন সিদ্ধান্ত নিয়ে এদেশের মানুষের প্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময় সিদ্ধান্তের ব্যাপারে আপনার অভিব্যক্তি। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ডিসিশন নিয়েছিলেন জাতির জন্য, এটি সবচেয়ে আদর্শ এবং জাতির জন্য এখানেই সবচেয়ে বেশি বড় উপাদান ছিল যে তখন ডিক্লারেশনটা যদি না আসতো, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, I Major Jia do hereby declare an independence of Bangladesh. হ্যাঁ, I Major Jia hereby declare the independence of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই কথার পরেই কিন্তু স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। এর আগে কিন্তু একটা অস্থিরতা ছিল। যখন শেখ মুজিব করে এখান থেকে আপনি গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর দেশের মধ্যে কোনো ডিসিশন না পেয়ে মানুষ কিন্তু একটা হতভম্ব অবস্থা পড়েছিল, কি করবে কি করবে না। সেখানে একটা প্রপার ডিসিশন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখনই মানুষের একটি মুক্তির পথ পেয়েছিল এবং যুদ্ধ শুরু হয়েছিল। তখন ডিফেন্স নিয়ে সবাই যেন উপার থেকে
এই দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু করেছিল সেটাই ছিল প্রকৃত সময়। এই যে সময় যদি জিয়া রহমান ডিক্লেয়ার না দিতেন তাহলে পাকিস্তান এখন পর্যন্ত এই দেশ বাংলাদেশ স্বাধীন করতে পারতো না। দিস ইজ দ্য রিয়েলিটি এন্ড দিস ইজ দ্য রিয়েল পিকচার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এদেশে দুজন ব্যক্তির নাম বলা হয়, একজন যুদ্ধকে এড়িয়ে গেলেন, যিনি মৃত্যুকে ভয় করলেন, ফাঁসিকে ভয় করলেন, কাস্টডিকে ভয় করে তিনি আশ্রয় খুঁজলেন, প্রশ্রয় খুঁজে তিনি চলে গেলেন। আরেকজন যুদ্ধকে আলিঙ্গন করলেন, যুদ্ধ অস্ত্র হাতে তুলে ধরলেন, সেক্টরের নেতৃত্ব দিলেন, জেট ফোর্সের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠন মুক্তিযুদ্ধের সময় তিনি গড়ে তুললেন। এই ক্ষেত্রে বাঙালি জাতি, বাংলাদেশি জনগণ এই দুই ব্যক্তির থেকে আসলে কি শিক্ষা নিতে পারে, কি অভিজ্ঞতা নিতে পারে? এই দুই ব্যক্তি থেকে শিক্ষা নিতে পারে যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণার কথা দেওয়া ছিল, কিন্তু পরবর্তী সময়ে উনি কেন হুচুট খেয়ে এখান থেকে স্বাধীনতার ঘোষণাটা না দিয়ে দেশ থেকে চলে গেলেন বিদেশে, পাকিস্তানে তাকে নেওয়া হলো। কিন্তু তখন যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসে এই দেশের স্বাধীনতাকে নিশ্চিতকল্পে স্বাধীনতাকে ঘোষণা করার দায়িত্ব যেটা দিয়েছিলেন, তখন এই দেশের মানুষ বলেছিল যে এই দেশ একদিন জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন হবেই, এবং স্বাধীনতা আমরা পেয়েছি তার নেতৃত্বে। এটাই বাস্তব সত্য কথা। এখানে কোনো কাউন্টার কোনো কথা দিলে এটা কোনো টিকার কথা এই দেশে হবে না। সেটা দ্বিতীয় দফায় আসলে প্রমাণিত হলো কিনা, ৭১-এ যার প্রয়োজন হলো, যার ঘোষণার দরকার হলো, যার ঘোষণার ভিত্তিতে স্বাধীনতা আসলো, ৭৫-এর বিয়োগান্তক ঘটনা, যার হাতে দায়িত্ব দেওয়া হলো, যাকে রাষ্ট্রপতি করা হলো, প্রধানমন্ত্রী করা হলো, যার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হলো, তিনি ক্ষমতার সাথে মেচাকার ব্যবস্থা করে দেশের মানুষকে হত্যা করে, গুম করে, লুণ্ঠন করে একেবারে তলাবিহীন ঝুড়ি করে ফেললেন, যার কারণে নিজ দলের নেতা কর্মীরাই একটা কুইয়ের মাধ্যমে তাকে হত্যা করার পরে তার লাশ পর্যন্ত দাফন করলো না। এই যে একজন ব্যক্তি ৭২-এ যিনি মহাহিরো, ৭৫-এ তিনি কেন হয়ে গেলেন মহাজিরো? এটা হলো যে বিগত দিনে যে স্বাধীনতার পরপরই ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতাকে কন্ট্রোল করে অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রেট পথে আনার ক্ষমতা তাদের ছিল না, যার জন্য লুটপাটের চূড়ান্ত সীমানায় এবং সমস্ত আত্মসাতের ঘটনায় বাংলাদেশকে একটা ভিখারি রূপে যখন আত্মপ্রকাশ করা হলো, তখনই কিন্তু এদেশের মানুষ আবার খেপে উঠল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি দ্বিতীয় দফায় শহীদ রাষ্ট্রপতিকে যেভাবে একেবারে সেনা ব্যারাক থেকে মুক্ত করে তাকে আসীন করলো, এবং তিনি মুক্তিযুদ্ধের সময় যে চেতনা নিয়ে যুদ্ধ করলেন, যে চেতনা নিয়ে জীবন বাজি রেখে তিনি যুদ্ধের ঘোষণা দিলেন, সেই কাজটি তিনি ৭৫-এর ৭ নভেম্বর পর থেকে ৮১-এর ৩০ মের পূর্ব পর্যন্ত দেশটাকে যেভাবে তিনি নিজের পুরো মানচিত্রটা পায়ের নিচে রাখলেন, ১০,০০০ কিলোমিটার হাঁটলেন, ঘাম ছোটালেন, খাল কাটরে, নদী খনন কররে, চাষ কররে, জমিকে কাজে লাগাও, এবং সময়মতো রেভলিউশন, একটা পুনর্জাগরণ ঘটনার যে প্রবর্তনা তিনি করলেন, সেক্ষেত্রে ইতিহাসের অমর এই আমাদের মুক্তিযুদ্ধের সেই সমর নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্যাদার জায়গায় ধারে কাছে আসলে শেখ মুজিবকে খুঁজে পাওয়া যাবে কিনা? শেখ মুজিবকে খুঁজে পেতে হলে বিফোর লিবারেশন যে ছিল সেটার জন্য হয়তো বা ওনার একটা ইমেজ ছিল, সেটা হলো অন্য কথা। কিন্তু আফটার লিবারেশন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশটা গড়েছেন, পরবর্তী সময়ে দায়িত্ব নিয়ে এসে মানুষের কাছে এসে সমস্ত মানুষের মন জয় করে উনি যখন আবার ক্ষমতায় এসেছেন, তখন তিনি রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করার জন্য দল গঠন করেছেন, সেই দল থেকেই আমরা আজকে এখন পর্যন্ত এইভাবে উতরিয়ে এখন পর্যন্ত এসেছি আমরা। কিন্তু আমরা যে আদর্শে, জিয়াউর রহমানের যে আদর্শে রাজনীতি শুরু করেছি, সে আদর্শ থেকে এক বিন্দু আমরা এখন পর্যন্ত লই নাই, যার জন্য একটি স্বৈরাচার সরকার বিগত 15 বছর আমাদের উপর যে টর্চার, যে অসহনীয় দুর্যোগ সৃষ্টি করে তাদের ক্ষমতাকে ব্যবহার করে এদেশের মানুষকে কৃতদাসের মতো রূপ নিয়েছিল, সেখান থেকে মুক্তির লক্ষ্যে বিগত আন্দোলন আমাদেরকে আবার নতুনভাবে একটা স্বাধীনতার প্রেরণা দিয়েছে। এই স্বাধীনতার জন্য বিগত 15 বছর আমরা মাঠে কাজ করেছি, মাঠে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, লাঠিপেটা খেয়েছি, গুলি খেয়েছি, জেল খেটেছি, কিন্তু তারপরেও স্বৈরাচারের অধীনে আমরা তাদেরকে স্বৈরাচারের অধীন থেকে স্বৈরাচারকে নিঃশেষ করার লক্ষ্যে আমরা বিন্দুমাত্র এক পা পিছপা করি নাই, আমরা সামনের দিকে গিয়েছি। শেষ সময়ে আমাদের 15 বছরের আন্দোলনের সাথে জি ৭৫-এর ৭ নভেম্বর থেকে ৮১-এর ৩০ মে পর্যন্ত জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটাকে গড়লেন, আপনি আপনার দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির পথ চলা, তার দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব, আন্তর্জাতিক অঙ্গন,
এই তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত রাষ্ট্রের দিকে প্রাণ করার যে প্রেক্ষাপট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার দায়িত্ব আমল করেছিলেন, তার কিন্তু কিছু খণ্ডচিত্র দর্শক শ্রোতাদের জন্য। জিয়া রহমানকে আমরা যেভাবে দেখেছি সেটা হলো কৃষক, উনি সরাসরি কৃষকের অন্তরে চলে গিয়েছেন। জি, কৃষক নিয়ে যেভাবে উনি মন থেকে যেভাবে ভাবনা করেছিলেন যে এই কৃষক বিগত দিন থেকে এ পর্যন্ত শুধু মাঠে কাজ করেই জীবনটাকে শেষ করে দিচ্ছে, তাদের জীবনের রিটার্ন কোনো পাচ্ছে না, সেটা অনুভব করে উনি সরাসরি কৃষকের ভিতরে চলে গিয়েছিলেন এবং কৃষকের সুবিধার্থে সর্বপ্রথম উনি যে খাল কাটার কাজ শুরু করেছিলেন, যেখান থেকে নতুনভাবে উন্মোদনায় কৃষকরা উৎসাহিত হয়েছিল। পরবর্তী সময়ে দেশ গড়ার কাজে কৃষক যে ভূমিকা রেখেছে, সব ফসলের উদ্যান দিয়ে যেভাবে ভূমিকা রেখেছে, সেখানে তার মূল্যায়ন ছিল এবং তার ব্যাকগ্রাউন্ড ছিল জিয়াউর রহমান। আজকে এই আমরা একটা জিনিসই শিখেছি যে জিয়াউর রহমান যেভাবে ইজি অ্যাডজাস্টমেন্ট, সাধারণ মানুষের সাথে তিনি যেভাবে ঢুকে পড়েছেন, সাধারণ মানুষকে যেভাবে মুখে জড়িয়ে ধরেছেন, যেভাবে আলিঙ্গন করেছেন, সেখান থেকে প্রমাণিত হয়েছে এদেশের মানুষের নেতা এবং সাধারণ মানুষের নেতা জিয়াউর রহমান পর্যন্ত পৃথিবী যতদিন থাকবো তার অমরত্ব ততদিন আমাদের স্বীকার করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে তিনি অল্প সময়ের মধ্যে সংযোগ সম্পর্ক তৈরি করলেন এবং আমাদের ম্যান পাওয়ার, জনগণের যে বোঝা, সেই বোঝাটাকে তিনি যেভাবে লাঘব করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে শ্রম বাজারে যে ভূমিকাটি রাখলেন, আমাদের শিল্প অঙ্গনে তার যে ভূমিকাগুলি হলো, এক্ষেত্রে যে বৈপ্লবিক একটি অগ্রযাত্রা শুরু হলো, তার কিছু বিষয় আজকে এতটা যে ডেভেলপমেন্ট, এটির মূলে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া ওই সময়ের নীতি কিনা? ওই সময় জিয়া রহমান ভেবেছিলেন এদেশের মানুষ যেভাবে আনএমপ্লয়মেন্ট, যেভাবে বেকারত্ব অভিশাপে ধুঁকছে এবং তারা এটাকেও তিনি অনুভব করে বিদেশ থেকে পরবর্তী সময়ে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যেইভাবে উনি একটা কৌশল নিয়ে সে এবং পৃথিবীর বিভিন্ন অঙ্গনে যোগাযোগ করে এই দেশের মানুষকে বিদেশ পাঠিয়ে যেভাবে স্বাবলম্বী করার জন্য এবং জাতিসংঘের মাধ্যমে সেনাবাহিনী এবং অন্যান্য যাদেরকে এমপ্লয়মেন্ট করার জন্য এবং তাদের স্বনির্ভর করার জন্য বিদেশের সাথে যে যোগাযোগ করেছিলেন, এটা ছিল ঐতিহাসিক স্বাক্ষর, যার জন্য আজকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে উপরে হাই লেভেল পর্যন্ত সমস্ত মানুষ পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, যাদের রিমিডেন্সের কারণে আজকে এই দেশ এই পর্যন্ত দাঁড়িয়ে আছে। পরবর্তী সময়ে ওনার এই অবদানের কারণেই পরবর্তী সময়ে মানুষ ফ্রন্টে আসছে এবং ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব যে ঘটিয়েছে উনি, সেটা থেকে আজকে দেশ একটু উপকৃত হয়েছে। কিন্তু আবারও সেই ব্যক্তির নামটি আলোচনা করতে হচ্ছে যিনি ৭৫-এর মানে মহা জিরো হিসাবে যার জীবন শুরু হলো, তার লাশ দাফন করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটি ভালো সাবান জোটেনি, কাপড় জোটেনি, সেই ব্যক্তিকে তার শেষ দিনের যে চিত্র, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, ঠিক তেমনি ৮১-র ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, ইন বিটুইন দুইটা ইতিহাস এই দেশে সৃষ্টি হয়েছে, একটা জিয়াউর রহমান, একটা শেখ মুজিব। শেখ মুজিব হিরো হয়ে জন্ম নিয়েছিল, পরবর্তী সময়ে তার দল এমন কিছু অপকর্ম করেছে যার জন্য শেখ মুজিবকে পরবর্তী সময়ে জিরো অবস্থায় পৃথিবী থেকে চলে গিয়েছে। মৃত্যুর পর তার লাশটি দাফন করার মতো লোক পাওয়া যায়নি। কিন্তু একই অবস্থায় সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষের কাছে যখন যেভাবে মনে প্রকাশ করেছে, মনে যেভাবে তাদেরকে আন্তরিকভাবে ভালোবেসে তাদের কাছে গিয়েছে, সেই কাছে যাওয়ার পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমানকে যেভাবে মনে ধারণ করেছে সাধারণ মানুষ, পরবর্তী সময়ে জিয়াউর রহমানের মৃত্যুর পর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানাজায় শহীদ জিয়াউর রহমান জানাজায় যখন তখনই সারা পৃথিবী অবলোকন করেছে জিয়াউর রহমানই আসলে এদেশের সাধারণ নাগরিকের প্রকৃত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার মৃত্যুর জানাজায় প্রমাণিত করেছে এদেশের মানুষ হিসেবে, মানুষকে ভালোবাসার জন্য যদি পৃথিবীতে রাব্বুল আলামিন কাউকে পাঠাতে বাংলাদেশের জন্য পাঠিয়েছিলেন, সেটা হলো জিয়াউর রহমান। আজকে এখানে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে ক্ষমতার সদ্ব্যবহার এবং অপব্যবহার, কনসেন্ট দুইটা, এইটা যদি কেউ যদি যেভাবে ক্ষমতাকে অপব্যবহার করুক, তার পরিণতি কি হয়, তার পরিবারের, শেখ মুজিবের পরিবারের আজকে কি পরিণত হয়েছে, এ দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এদেশের মানুষরা তাদেরকে কোনোদিনই গ্রহণ করতে পারবে না বলে আমার মনে হয়। এমন কোনো লোক নাই তাদেরকে ঘৃণা করে না। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে অমর হয়ে রয়েছে, তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে
জাতি আজকে হুঙ্কার দিয়ে দাঁড়ায় তার পক্ষে, যে না, জিয়াউর রহমানই প্রকৃত মানুষ। এদেশের মানুষ যদি রাজনৈতিকভাবে দেশ পরিচালনায় সৎভাবে কোনো মানুষ পেতে, সেটা হলো জিয়াউর রহমান, স্বীকৃতি হয়েছে। জি, 81 থেকে 91 পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া দুটি সন্তানকে রেখে রাজপথে নামলেন। সন্তানদের প্রতি দায়িত্ব পালনের চাইতে রাষ্ট্রের দায়িত্ব পালন, 19 দফার বাস্তবায়ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নটি ম্যাডাম খালেদা জিয়ার কাছে অতীব গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই রাজপথে এসে তিনি ওই সময়ে দুটি উপাধিতে ভূষিত হন, আপসের নেত্রী এবং দেশনেত্রী। আপনার দেখা ম্যাডাম খালেদা জিয়া যে রাজপথে রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ওই সময় আপনি তাকে রাজনীতির সময় পেয়েছেন, আপনিও রাজপথে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাডাম খালেদা জিয়ার পথ চলা, আপনি তার নীতি গ্রহণ করে রাজপথের নেতৃত্ব, এগুলির বিষয় নিয়ে ওই 10টি বছরের কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ওনার যে এই দেশের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং এই মানুষের যে খেটে খাওয়া মানুষগুলোকে নিজের চোখে অবলোকন করে এদেরকে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য যে প্রচেষ্টা অবলোকন করেছিলেন, এই দেশের মানুষের কাছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী হিসেবে সমস্ত মানুষের কাছে অত্যন্ত আন্তরিকভাবে উনি এই দেশের মানুষ তাকে গ্রহণ করেছে। এবং তার জীবদ্দশায় এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে উনি যে শ্রম সাধনাকে, নিজের ধৈর্যকে এবং ওনার যে প্রতিজ্ঞা যে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারকে আমি শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত যত শক্তি আসুক সমস্ত শক্তির বিরুদ্ধে আমি দাঁড়াবো, সেটাই দেশনেত্রী বেগম দাঁড়িয়েছেন এবং সেটা করেছেন। তার জীবদ্দশায় লোভ লালসার ঊর্ধ্বে উঠে এই দেশের মানুষকে ভালোবেসেছেন বলেই প্রত্যেকটি মানুষ। আরেকটু অত্যন্ত কঠিনতম ব্যাপার কিনা, 111-এর সময় আপন সন্তানকে অ্যাসল্ট করা হচ্ছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, আর তাকে বাধ্য করা হচ্ছে আপনি দেশ থেকে চলে যান। আর তিনি বলছেন যে আমার সন্তানের চাইতে দেশ বড়, গণতন্ত্র বড়, আমি মানুষের জন্য এই দেশের বাইরে যাব না। একজন মানুষের মধ্যে কতটা দেশপ্রীতি থাকলে, কতটা মানুষের প্রতি তার মূল্যবোধ থাকলে, মমত্ববোধ থাকলে, দয়াদ্রবোধ থাকলে নিজের সন্তানের চাইতে তিনি দেশের মানুষকে বড় করে দেখেছেন। এই কারণেই আজকে এই যে ফ্যাসিজমের, অর্থাৎ ফ্যাসিজম শেখ হাসিনার পতনের পরে মানুষের মনে, মানুষের হৃদয়ে, মনের মুকুরে মাথার তাজ হিসাবে ম্যাডাম খালেদা জিয়াকে এদেশের প্রতিটি মানুষ আসলে হৃদয় ধারণ করেছে কিনা, সত্যের বিজয় অবশেষে ম্যাডাম খালেদা জিয়ার জন্যই আসলে হলো কিনা। সত্যের বিজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়েছে এই কারণেই উনি যে ধৈর্য ধারণ করেছে, তার দুটি সন্তানকে দূরে রেখে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা হয়েছিল সেটা তুমি মানেন না একমাত্র কারণ যে আমি মানুষকে ভালোবেসেছি, দেশকে ভালোবেসেছি, আমার মরণ যদি হয় এখানেই হবে, এদেশের মানুষের জন্য হবে, ভালোবাসার জন্য হবে, কিন্তু আমি দেশ ত্যাগ করবো না। এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, এদেশের মাটি আমার। সুতরাং আমি এই দেশ ছেড়ে চলে গেলে এই দেশে যে স্বৈরের শাসন হবে, সেই স্বৈরের শাসনে আমাদের এই জনগণ নিঃশেষ হয়ে যাবে। এই নিঃশেষের জন্য উনি প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশটাকে, এই দেশের মানুষকে ভালোবেসে আমি এই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সবসময় থেকে এদেশকে, মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার লক্ষ্যে উনি দেশকে মুক্ত করেছেন। রাজনীতিতে দুটি কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, একজন নেত্রী বলেন, আরেকজন নেত্রী বলেন না, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু আছে, কথা দিলে রাখতে হয়, কথা কখনো ব্রেক করতে হয় না, কথা ব্রেক না করলে নেতৃত্ব থাকে না, চরিত্র থাকে না। আর একজন বলছেন কথা চেঞ্জ করলেও চরিত্রের কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে দুই নেত্রীর যে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক যে স্ট্যান্ড, এ থেকে রাজনীতিবিদ যারা তাদের জন্য চরম এবং পরমতম শিক্ষা রয়েছে কিনা, শেখ হাসিনা থেকে কি শিক্ষা মানুষ পেতে পারে, আর ম্যাডাম খালেদা জিয়ার নীতি থেকে দেশের মানুষ বা রাজনীতিবিদরা কি শিক্ষা পেতে পারে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে একটা জিনিসই ছিল, এদেশের মানুষ সবচেয়ে বড় এবং এই দেশটা আমার কাছে সবচেয়ে বড়, এর চেয়ে বড় জিনিস কিচ্ছু নাই। সুতরাং তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে, গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলন করে যাব। কথা পরিবর্তন করব না, সেটাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু আছে, কথা দিলে কথা রাখতে হবে, জীবন বাজি রাখতে হবে। আরেকজন নেত্রী বলে গিয়েছিলেন কথা দিলে কথা রাখতে হবে না, আমরা দেশ থেকে পালাবো না, আওয়ামী লীগ পালায় না, নানা কথা বললেন, শেখের বেটি পালায় না, কথা বলে গেলেন। কেন তিনি পালিয়ে গেলেন? কথাকে তিনি রাখতে পারলেন না কি? তিনি কেন এমন করলেন যার কারণে তাকে চলে যেতে হলো একেবারে তল্পিতল্পা গুটিয়ে?
তার ডিপেন্ডেন্স ছিল, তার স্বদেশের উপর তার কোনো ডিপেন্ডেন্স ছিল না। তার নিজস্ব কোনো অস্তিত্ব এই দেশের মানুষের উপর তার কোনো ভরসা ছিল না, সেই দেশের মানুষের উপর কোনো সময় বিশ্বাস করে চলতে পারে নাই। তার ডিফেন্স ছিল অন্য দেশের উপর, যার জন্য সে আত্মগৌরবে যা মনে চায় তাই করেছে, যা এদেশকে ধ্বংস করে শেষ করে দিয়েছে। রাতের আধারে ভোটের অধিকার হরণ করে সে তিনবার এদেশের রাষ্ট্র পরিচালনায় আসে, রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে দিয়েছে। কিন্তু একটা মানুষ প্রতিবাদ করলে তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। একটা মানুষও রাত্রেবেলা ঘুমাতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই শেখ হাসিনার আমলে। এই যে ট্র্যাজেডি, কারণ কি ছিল, তার কি অভাব ছিল, কেন এগুলো করেছে? অতি লোভ লালসা তাকে এমনভাবে পেয়ে বসেছে যে শেষ পর্যন্ত দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, সমস্ত ভাগ বাটোয়ারা করে সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিল সারা জীবন দাসত্ব হিসাবে এদেশের মানুষ তার কাছে থাকবে, সেটাই সে চেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দাসত্বতে কোনোদিন টিকেতে পারে না, সেটাই প্রমাণ করেছিল গত আন্দোলনে, যে আন্দোলনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছে এবং এই স্বৈরাচারকে নিঃশেষ করে দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। তার ফলাফলে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে বিদেশ পালিয়েছে। দুই নেত্রীর বাংলাদেশ থেকে এখন এক নেত্রীর বাংলাদেশ, নীতির নেত্রীর বাংলাদেশ আর নীতিহীন নেত্রীর বাংলাদেশ এখন নাই হয়ে গেছে। নীতিহীন নেত্রী এখান থেকে চলে গেছে। জি, আজ থেকে প্রায় 25 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি রাজপথে আসেন, তৃণমূলের সাথে মেশেন, তৃণমূলের সাথে সংযুক্ত করেন। বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ির সেই ছেলেটি, সেখান থেকেই তিনি 1 নম্বর সদস্য থেকে শুরু করে এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনার দেখা তারেক রহমান যে মাঠে আসলেন, নেতাকর্মীদের সাথে মিশলেন, ব্রাহ্মণবাড়িতেও তিনি এসেছেন, এখানেও রাজনীতিবিদদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন, তৃণমূলের সাথে তিনি সংযুক্ত ছিলেন। রাজপথ থেকে, মাঠ থেকে তারেক রহমান কিভাবে এই রকম নেতৃত্ব সম্পন্ন, গুণ সম্পন্ন হলেন? কিভাবে আপনারা তাকে আসলে ধারণ করলেন, লালন করলেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইনহেরিটেন্ট পলিটিক্স, পিতার সূত্রে যে রাজনীতি উনি অবলোকন করেছেন এবং সচক্ষে দেখেছেন, নিজেকে সেইভাবে চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠিত করেছেন। জিয়াউর রহমানের আদর্শকে উনি এমনভাবে বুকে ধারণ করেছেন যে এই দেশের মানুষকে ভালোবাসাই তার প্রথম ধর্ম হয়ে দাঁড়িয়েছিল। আজকে ধৈর্যতার সহিত একটি মানুষ বিদেশ থেকে একটি দেশকে নেতৃত্ব দিয়ে আজকে স্বৈরাচার পতন ঘটিয়েছে, এটা যে কত বড় একটা বৃহৎ মনের অধিকারী এবং মনকে কত শক্ত করতে পারলেই একটা মানুষ এই ধরনের একটা নেতৃত্বের মাধ্যমে একটা স্বৈরাচারকে এখান থেকে নিঃশেষ করে বিতাড়িত করার যে প্রতিজ্ঞা করেছিলেন সেটাই তিনি করেছেন। কারণ এই দেশের মানুষের কাছে তারেক রহমান অত্যন্ত গ্রহণযোগ্যতা এমনভাবে পেয়েছিলেন, কারণ তার মেশার ক্ষমতা, মানুষকে ভালোবাসার ক্ষমতা, রাষ্ট্র পরিচালনায় তার যে দৃঢ় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই তারেক রহমান আজকে প্রতিষ্ঠিত হয়েছেন জনকাতারে। বিএনপি কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফলতা পেয়েছে। অর্থাৎ ব্যাটসম্যানরা মোটামুটি ভালো করে ব্যাটিং করতে 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 স্লগ ওভারের দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্লগ ওভারের 10 ওভার, অর্থাৎ বাকি 10 ভাগ নেতৃত্বের দরকার ছিল, আন্দোলন করার দরকার ছিল। ছাত্র জনতা এক হয়ে গেল। এবার ধুমধুমার ব্যাটিং এর মাধ্যম দিয়ে একটি বিজয় চলে আসলো। রাজনীতির ক্ষেত্রে মাস্টার প্ল্যান রেখে, মাস্টার মাইন্ড তৈরি করে, মাস্টার কৌশল করে যে নেতৃত্বটা তিনি জনাব তারেক রহমান দিলেন, যে 90 ভাগ অবস্থান 40 ওভার তিনি খেললেন, সেক্ষেত্রে 40 ওভার খেলার জননায়ক আসলে মাস্টার মাইন্ড নাকি 10 ওভারের স্লগ ওভারে কিছু ব্যাটিং করার কারণে তিনি মাস্টার মাইন্ড? যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলির ব্যাপারে কিছু কথা রয়ে যায় কিনা? সত্যিকার এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে বা কার নামটি আলোচনায় থাকা দরকার? এখানে বিগত আমাদের যে 15 বছরের বিদেশ থেকে নির্দেশনার মাধ্যমে এই জনগণকে যে সঠিক পথে উনি পরিচালনা করেছেন, এইটাই তার জীবনের সার্থকতা বেশি। কোনোদিন উনি নীতির বিরুদ্ধে কোনো কাজকে উনি আপোষ করতে দেন নাই। উনি নীতিতে অটল ছিলেন। পিতার সেই সহচর্য পেয়ে উনি যেভাবে এ দেশ পরিচালনার জন্য বিদেশ থেকে এবং যে ধৈর্য ধরে মানুষের এই নেতৃত্ব দিয়েছেন, পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা। কারণ 1000 মাইল দূরে থেকে একটা দেশকে নেতৃত্ব দিয়ে, একক নেতৃত্ব দিয়ে সেরে সমস্ত রাজনীতি দলগুলোকে আমাদের
আমাদের রাজনীতিটাকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যে কোনো জায়গাতে ত্রুটি এ পর্যন্ত ধরা পড়ে নাই, যার জন্য আজকে আমরা সাকসেস হয়েছি। আমাদের বিগত 15 বছরের আন্দোলনের শেষ রেজাল্ট হয়তোবা বৈষম্য বিরোধী আমাদের সাথে টাচে এসে হয়তোবা এটা সাকসেস হয়েছে, কিন্তু বিগত 15 বছরের যে আমাদের যে আন্দোলনের যে ফসল সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে এই আন্দোলনের ম্যান অফ দ্য ম্যাচ কে? তারেক রহমান। ম্যান অফ দ্য ম্যাচ ইজ তারেক রহমান। ইয়েস, তারেক রহমান। সেই ম্যান অফ দ্য ম্যাচ তারেক রহমানের জন্য এই জাতি খুব উৎফুল্ল, আবেগ আপ্লুত। তারেক রহমানকে দীর্ঘ বছর এদেশের মানুষ দেখেনি স্বচক্ষে। নেতাকর্মীরা, আপনারা যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আপনারা নেপথ্যে থেকে তার কথা শুনেছেন, ভিডিও বার্তায় তার কথা শুনেছেন বা তাকে দেখেছেন, কিন্তু বাস্তবে তার স্পর্শ পাওয়া, দু চোখ ভরে দেখার জন্য যে আকুতি আপনাদের, সেই আকুতির প্রশ্নে তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘ বছর মা ছেলে দেখা হয়েছে। হয় তারা একসাথে আসবেন অথবা আগে পরে যেভাবেই আসুন, তারেক রহমানের জন্য কেমন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়াবাসী তারেক রহমানকে আলিঙ্গন করার জন্য কেমন ভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে? আমরা ব্রাহ্মণবাড়িয়াতে তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার মাটির সাথে তার একটা আলাদা সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার অলিগলিতে উনি নিজেও বিচরণ করেছেন, যার জন্য এই দেশের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তারেক রহমানের কাছে অন্যভাবে প্রকাশিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশ ছাড়েন নাই কেন? এ দেশ ছাড়েন নাই শুধু এই মাটির টানের কারণেই। কারণ ওনার সন্তানরা এই মাটিতে বড় হয়েছে, এই মাটিতে হামাগুড়ি দিয়েছে, এই মাটিতে তারা বেড়ে উঠেছে। সেই হিসাবে এই দেশকে উনি ছাড়েন নাই। যত চেষ্টাই করুক বিগত দিনের স্বৈরাচার তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি এতে নথি স্বীকার করেন নাই। এবং এই দেশের মাটি কামড়ে ধরেই উনি ওনার জীবনের শেষ অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহর রহমতে সেই অস্তিত্ব খুঁজে পেয়েছেন উনি। আজকে তারেক রহমান বিদেশ থেকে, মা থেকে আলাদা, ভাই থেকে আলাদা, সমস্ত কিছুতে আলাদা, বিদেশ থেকে আজকে যেভাবে টোটাল জিনিসটাকে নিয়ন্ত্রণ করার যে ক্যারিসমেটিক লিডারশিপ, আজকে 100% সাকসেস হওয়ার পরে এই দেশের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচেয়ে বেশি পুলক অনুভব করছে যে কোন দিন তারেক রহমান এদেশের মাটিতে আসবে। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী তাকে আলাদাভাবে ব্রাহ্মণবাড়িয়াতে এনে আমরা প্রমাণ করে দিব যে বিগত দিনের নেতৃত্ব সঠিক ছিল। সেই নেতৃত্বের পিছনে আমরা সর্বদাই তার পিছনে ছিলাম এবং তার আদর্শে এবং তার নির্দেশে এই স্বৈরাচারের সরকারের পতন আমরা ঘটিয়েছি। আমরা এটা স্বীকার করি। যে দলের ইতিহাস ছিল সেই স্বাধীনতার পর থেকেই ভোট ডাকাতির যে ইতিহাস ছিল, যাকে ভোট ডাকাতি করে কুমিল্লায় নিয়ে যে যার বিজয় করা হলো, তার হাতে হত্যা হওয়া, সেই দলের তারা শিক্ষা গ্রহণ করেনি। পিতা থেকে শিক্ষা গ্রহণ না করা শেখ হাসিনা বারবার ভোট ডাকাতি করা, রাতের অন্ধকারে ভোট করা, ওয়াকাবার বিনা ভোটে নির্বাচন করার নানা রকম চক্রান্ত খেলে ডামি নির্বাচন করে ভোটকে কলঙ্কিত করেছে। আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্ম হয়েছে, সে উৎসম্মিকর ভোট কিভাবে হয় সে সেটি জানে না, সে চোখে দেখেনি, হয়তো বাবা মা আত্মীয় স্বজনের কাছে শুনেছে। সেই শিশুটি নিজের পাবজি খেলা ফোনটি ফেলে রেখে অধিকারের জন্য, ভোটের লড়াইয়ের জন্য রাজপথে জীবন দিয়েছে। এই যে শিশুটি বা এই ছেলেমেয়েরা, এই আমাদের ভাই বোনেরা যে জীবন দিল, ভোটের জন্য তারা লড়াইটি করলো, গণতন্ত্রের জন্য তারা লড়াই করলো, সেই গণতন্ত্র ভোটের জন্য উৎসুক বাংলাদেশ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রত্যাশা করছে। 300 সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনের ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন? 6টি সংসদীয় আসনই জাতীয়তাবাদী দলের বিজয় করা সম্ভব কিনা? ব্রাহ্মণবাড়িয়া 3 সদর সংসদীয় আসনের নন্দিত মুখ হিসাবে আপনার নামটি আমরা রাজপথে পেয়েছি। আপনি ইতিপূর্বে পৌর মেয়র হিসাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, কৃষক দলের নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং এরপর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কাছে আপনার এই এত বছর ত্যাগের কি পুরস্কার আপনি চাইছেন বা কি পুরস্কার প্রত্যাশা করছেন? আমি দলের সমস্ত নির্দেশ মানার জন্য আমি প্রস্তুত। দল যেভাবে নির্দেশিত হবে আমি সেইভাবে কাজ করব। দলের নির্দেশনার জন্য দলের নিজস্ব যে সোর্স আছে তাদের আইডেন্টিফিকেশনের মাধ্যমে, গোপন তথ্যের মাধ্যমে, হু ইজ দ্য বেস্ট ফর দ্য সিট, এই সমস্ত সিটের জন্য কি এই সিলেকশন ওনার কাছে যাবে, সেখানে যাকে দেয় সেটাই আমরা মেনে নেব। এখানে কোনো আর কোনো কম্প্রোমাইজ নেই। তারেক রহমানের ডিসিশন এবং পলিসি ইজ 100% ফাইনাল। এখানে আর কোনো কারোর সাথে কোনো আমাদের এই ব্যাপারে আর কোনো দ্বিমত নেই। জি, বহুল আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আগামী নির্বাচনের জন্য যে ভোটার প্রত্যাশা করছে উৎসম্মিকতার ভোট দিবে,
এবং যে ছাত্র জনতা জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য, বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, এই ভোটের যুদ্ধের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, তাদের সবার উদ্দেশ্যে আপনি দর্শক শ্রোতার কাছ থেকে বিদায় গ্রহণ করুন। আজকে আমি শুধু একটা কথাই বলবো, পৃথিবী বিগত দিনের আন্দোলন পৃথিবীকে কম্পমান করে দিয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষ রাজপথে সাহসিকতার সাথে জীবন বাজি রেখে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য বিগত দিনে যে ঘটনাগুলো হয়েছে, যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মনে রাখবো তোমাদের কথা, তোমরা ইতিহাস সৃষ্টি করেছো, এই ইতিহাসের স্বাক্ষর শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আলোকিত হয়েছে। আমরা আশা করি আগামী দিনে এই দেশকে যারা শাসন করবে তারা ইতিহাসকে স্মরণ করে প্রতিটি পদক্ষেপ নেবে। ভুল পদক্ষেপ নিলে জাতি আবার দুর্দশায় পড়বে, এই জন্য যেন আমরা কোনোদিন প্রস্তুত না থাকি। আমরা চাই আমরা যেভাবে চলি দলের নির্দেশ মেনে সঠিক পথে একটা গণতন্ত্রকামী দেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে দাঁড়া করানোর জন্য আমাদের চেষ্টা থাকবে স্বতঃস্ফূর্তভাবে। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মেয়র হিসেবে যিনি নির্বাচিত হওয়ার পরে জনপ্রতিনিধিত্ব করেছেন, কিন্তু তাকে তো সেইভাবে জনপ্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। অনেক চাপে তিনি জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, দুর্দিনে তিনি কে নেতৃত্ব দিয়েছেন, দলকে সামলেছেন। পুরস্কার স্বরূপ তাকে বিভিন্ন মামলা তৎকালীন সরকার দিয়েছে, নিপীড়ন তার উপরে করেছে। এর মাঝেও এত ত্যাগ করার পরেও নানামুখী এখন ভালো পরিবেশে এই সমস্ত ত্যাগী নেতার বাইরে যখন বিভিন্ন কথা হয় বা তাদের কাছে নেতৃত্ব থেকে আলাদা করে রাখা হয় এবং রাখানোর জন্য চক্রান্ত হয়, সেটি খুবই দুঃখজনক একটি ম্যাটার হয়ে দাঁড়ায়। বিএনপির ব্যাপারে ইতিপূর্বে যে কথা ছিল, বিএনপি দল করে ত্যাগী নেতাদের দিয়ে আর মনোনয়ন দেয় বা দলের পদ দেয় হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের বা ব্যবসায়ীদের, এই জায়গা থেকে বিএনপি বেরিয়ে আসতে পারবে কিনা? তারেক রহমান এখন অনেক পরিপক্ক এবং অনেক বেশি বিদগ্ধ একজন সজ্জন রাজনীতিক। তিনি নেতৃত্বকে যেভাবে যাচাই করতে পারেন, বাছাই করতে পারেন, ত্যাগী নেতার মূল্যায়ন তিনি যেভাবে করছেন, সারা দেশে আমরা বিভিন্ন কমিটি দেখছি, সেক্ষেত্রে জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি মহোদয়ের নেতৃত্বের ব্যাপারটি যদি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ইতিপূর্বে ত্যাগের গুরুত্ব যদি তিনি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সামনের যে কমিটিটি হতে যাচ্ছে, যে কাউন্সিল হতে যাচ্ছে, তার প্রতি জনাব তারেক রহমানের বিশেষ ভূমিকা থাকবে এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদে আসনকে ঢেলে সাজাতে এই বিদগ্ধ আলোচক এবং বিদগ্ধ একজন সজ্জন রাজনীতিক এবং নীতির রাজনীতিকে গুরুত্ব দিয়ে সংসদে আজকের আলোচককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন বলে তৃণমূল মনে করছে। নীতির রাজনীতি যারা করেন তারা মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনঃ নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।